এখানে লড়াই বলে কোনো কিছুই হবে না। অধীর চৌধুরীর ছাড়া এখানে মানুষ ভোট দিতে মানে কি বলবো, ভোট দিতে তারা চিন্তা ভাবনা করবে, আর কোনো দিকে ভাববেই না। অধীর চৌধুরী সিম্বল পাবে মানেই অধীর চৌধুরীকে সামনে পেয়েছে, সবাই অধীর চৌধুরীকে ভোট দেবে। সমস্ত স্তরের যে সমস্ত আদার্স পার্টির ক্যান্ডিডেট থাকবে, আমার মনে হচ্ছে তাদের জামানত জব্দ হয়ে যাবে, মানে খড়কুটোর মতো উড়ে যাবে, তাদের জামানত জব্দ হয়ে যাবে, যা পরিবেশ তৈরি হয়ে আছে। আজকে আমরা আছি বহরমপুর বিধানসভা এলাকায়। আপনারা নিশ্চয়ই জানেন গোটা পশ্চিমবঙ্গের মধ্যে আলোচিত, সবচাইতে বেশি আলোচিত যে বিধানসভা হচ্ছে সেটা হলো বহরমপুর। বহরমপুরের রাজনৈতিক পরিস্থিতি, এখানকার মানুষ হচ্ছে সবসময় রাজ্য সরকারের বিরোধী, সে বামফ্রন্ট আমলেই হোক বা এই তৃণমূল সরকারের আমলেই হোক। দীর্ঘদিন এখানে এমএলএ ছিলেন মায়ারানী পাল, তারপর মনোজ চক্রবর্তী। বর্তমানে এখানকার বিধায়ক হচ্ছে বিজেপি থেকে সুব্রত মৈত্র হচ্ছে এখানকার বর্তমান বিধায়ক। এটা কিন্তু আদৌ হচ্ছে কংগ্রেসের গড় বলে একটা সময় পরিচিত ছিল, তো গত লোকসভা সেই গড়ের পতন হয়েছে। তো এই বিধানসভা নির্বাচনে কি আবার অধীর চৌধুরী সেই গড় ফিরে পাবে, সেই বিষয়ে আমরা কথা বলবো। এখানে কিন্তু সাধারণ মানুষকে পেয়ে গেছি, তাদের মতামত আমরা জেনে নেব। তো চলুন শুরু করি। তো আপনার নাম? আমার নাম অশোক কুমার সরকার। পেশায় কি করেন? আমি শিক্ষকতা করি। শিক্ষকতা করেন। তো সামনে তো আর কিছুদিনের মধ্যে বিধানসভা নির্বাচন, তো বহরমপুরের মানুষ হিসাবে আপনি কি ভাবছেন? আপনি প্রথম ভূমিকায় যেটা বললেন, সেখানে আমার প্রথম একটা অবজেকশন আছে যে আমরা সাধারণ মানুষ বা সরকারের বিপক্ষে যারা আছে বহরমপুরবাসী, সে কথা বলেছেন যে সরকারের বিপক্ষে সবসময় বহরমপুর থাকে, এ কথাটা ঠিক নয়। না, বহরমপুরবাসী হিসেবে এবং বহরমপুরের আপামর জনগণ সরকারের ভালো কাজে সমর্থন করে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু বিরোধিতার জন্য যে বিরোধী, এই ব্যাপারটা আমরা মনে করছি ঠিক নয়। কারণটাই হচ্ছে যে মানুষ সরকারের বিপক্ষে থেকেও সরকারের ভুল ত্রুটিগুলো শুধরে দেওয়ার চেষ্টা করে। অবশ্যই সেক্ষেত্রে বিরোধিতা গণতন্ত্রের একটা স্তম্ভ, গণতন্ত্রের একটা মুখ। বিরোধীদের জায়গা থেকে সরকারের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়া। সেক্ষেত্রে বহরমপুরবাসী হিসেবে যদি সরকারের বিপক্ষে কোন রকম আঙুল ওঠে, এটা কোনো দায়ের নয়, কোনো দোষের নয়। অবশ্যই। দ্বিতীয়ত বলেছেন যে এখানে অধীর চৌধুরী ছিল, বিগত পঞ্চমবারের ক্ষেত্রে তিনি পরাজিত হয়েছেন। আমরা মনে করছি সাধারণ মানুষ হিসেবে অধীর চৌধুরীর পরাজয় ঘটেনি, অধীর চৌধুরীর এটা জয় হয়েছে। কারণ মানুষ তার নিজের ভুল বুঝতে পেরেছে যে আমরা কি রত্নকে হারিয়েছি। কোন ক্ষেত্রে আমরা যেটা সাধারণ মানুষ হিসেবে পর্যবেক্ষণ করলাম, কোন ক্ষেত্রে কিছু কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব বা কিছু কিছু রাজনৈতিক দল একটা দূরভিসন্ধির অভিপ্রায়ের অধীর চৌধুরীকে হারানো হয়েছে। অধীর চৌধুরী হারেনি, অধীর চৌধুরী মানুষের মনে বিরাজ করছে, মানুষের মধ্যে ছিল, আছে, আগামী দিনেও থাকবে। কারণ আপনি বলতে পারেন কারণটা কি? কারণটা এরকম, আমরা সাধারণ মানুষ সমাজের নিম্ন, মধ্য, উচ্চ সমস্ত স্তরের মানুষের সঙ্গে মিশছি এবং সবারই ভেতরে একটা আক্ষেপ আছে যে আমরা কোন মূলধনকে হারিয়েছি। সেক্ষেত্রে সবাই সামনে বিধানসভা নির্বাচন, যেটা আপনি বলছেন, সামনে বিধানসভা নির্বাচনের নিরিখে আমরা সর্বস্তরে, সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে আলাপ আলোচনা করছি, বা কোনো চায়ের দোকানে বা কোনো ক্লাবে বা কোনো মোড়ে, কোনো পাড়ায়, বিভিন্ন ক্ষেত্রে রিক্সা স্ট্যান্ডে, বাস স্ট্যান্ডে বা আমাদের স্টেশন চত্বরে ইত্যাদি বিভিন্ন জায়গায় যেখানে মানুষ উঠা বসা করে, তাদের নিজস্ব মতামত একান্ত ভাবে ব্যক্ত করে। সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি, সে বিষয়ে বলার কোনো অপেক্ষা নেই যে আগামী যদি বিধানসভা নির্বাচনে অধীর চৌধুরী যদি ক্যান্ডিডেট হয়, এই বহরমপুরে মানুষ তার ভুল শুধরে দেওয়ার চেষ্টা করে, আপামর জনগণ দুহাত ভরে ভোট দেবে। মানুষ চাইছে এই মধ্যযুগীয় বর্বরতাকে দূরে ঠেলে দিয়ে আবার বহরমপুরে যেরকম একটা সুস্থ সামাজিক পরিকাঠামো ছিল, মা বোনেরা রাত্রিবেলায় নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারতো, ব্যবসাদাররা তাদের ব্যবসার জায়গাতে থেকে দাঁড়িয়ে সুস্থ সুন্দরভাবে তাদের ব্যবসা চালাতো। এই যে টোটাল যে তোলামূলের যে ব্যাপারটা চলছে, ভয় দেখিয়ে বা ভয়ভীতি প্রদর্শন করে বা কখনো কখনো মাসুল পাওয়ারকে কাজে লাগিয়ে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ভাবে মানুষ আজকে অতিষ্ঠ হয়ে আছে এই বর্তমান সরকারের যে
পরিকাঠামো, বর্তমান সরকারের যে চিন্তা ভাবনা, বর্তমান সরকারের যে চালচিত্র, এবং যে কথাটা বলতে চাইছি যে আজকে গোটা সমাজ ব্যবস্থাটা ভেঙে পড়েছে, প্রশাসনিক জায়গায় কিছু নেই, শিক্ষকেরা আজকে দিশাহারা, পথে নেমেছে, সমাজের সর্বস্তরের মানুষ নতুন ভাবে নতুন আলো দেখতে চাইছে। তাই নতুন সূর্য হিসেবে আমরা সবাই একই সঙ্গে অধীর চৌধুরীকে আবার আমরা বহরমপুরে চাইছি, যাতে সমাজ সুশৃঙ্খল একটা বাতাবরণ সৃষ্টি হয়, ব্যবসাদাররা তাদের নিজের জায়গায় দাঁড়িয়ে সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে। হাসপাতাল পরিষেবা আজকে দেখুন, হাসপাতাল আজকে আমরা দেখছি। তার আগে আপনাকে একটা কোশ্চেন করি, আপনি তো শিক্ষক, একদম। ওই যে আপনার ছাত্ররা পাস করছে, গ্রাজুয়েট হচ্ছে, তারপরে যে বেকার ভাতা রাজ্য সরকারের যে চালু করেছে, এটা ঠিক বেকার ভাতা বলবো না, ভোটের আগে ঘুষ যুব সমাজকে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? এই বিষয়টাকে বলতে গেলে এটা হাস্যকর একটা পর্যায়। প্রত্যেকটা ক্ষেত্রে ভোট যখন আসে, সেই ভোটের আগে এই সরকার, আমরা লক্ষ্য করেছি দীর্ঘ 15 বছর ধরে, ভোটের ঠিক আগে কোনো একটা শ্রী, যেমন এখন যুবশ্রী, কখনো কন্যাশ্রী, কখনো আপনার বেকার বেকার ভাতার ব্যাপারটা তো নেই, এটাকে বকলমে আগে আমরা দেখেছি এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে ঘরের ছেলে মেয়েরা শিক্ষিত হতো, একটা ডিগ্রি অর্জন করতো, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম নথিভুক্ত করতো, সরকারের ভ্যাকান্সি হতো, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকে তাদেরকে নাম পাঠানো হতো, এবং সেক্ষেত্রে তারা চাকরি বা কর্মসংস্থানের একটা সুযোগ পেত। আজকে রাজ্যে এই বিগত 8 বছরে 8.5 লক্ষ ভ্যাকান্সি, আমি দায়িত্ব নিয়ে বলছি, 8.5 লক্ষ ভ্যাকান্সি পড়ে আছে। আজকে কর্মহীন হয়ে আছে বেকার যুব সমাজ, বেকার যুবক যুবতীরা। যুবশ্রী দিয়ে নতুন ভাবে মুখ পোড়াচ্ছে সরকার। কারণটা এরকম, আমার আপনার ঘরের ছেলে মেয়েরা যুবশ্রী বাবদ 1,500 টাকা করে পাবে। কারণটা হচ্ছে এটাই যে বলছে, লোকে মুখে বলছে বা মিডিয়াতে বলছে বা এই সরকারের প্রতিনিধিরা বলছে, বিভিন্ন চ্যানেলে বলছে, কি বলছে, যে মা তার ছেলে মেয়েদের জন্য যুবশ্রীর মাধ্যম দিয়ে 1,500 টাকা দেওয়ার একটা বন্দোবস্ত করেছে। আপনি ভাবুন, মায়ের কান্না যদি ছেলে মেয়েদের জন্য 1,500 টাকা যুবশ্রী হয়, তাহলে মায়ের কান্নার জায়গাতে যদি পিসির কান্নাটা হতো, তাহলে আমাদের মনে হচ্ছে যে এটা মনে হয় আরো ভালো হতো। কেন আপনি বলবেন, কেনটা এরকম যে পিসির কান্না হলে পারে সে কয়লা ক্ষেত্রে টেন্ডার তারা পাবে, তারা বালি ক্ষেত্রে টেন্ডার তারা পাবে, পাথরের ক্ষেত্রে টেন্ডার তারা পাবে, গরুর ক্ষেত্রে টেন্ডার তারা পাবে, শিক্ষার ক্ষেত্রে, সর্বোপরি শিক্ষার ক্ষেত্রে টেন্ডার তারা পাবে। তাই আপামর পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা ভাবছি, আমাদের ঘরের ছেলে মেয়েরা যদি এই মায়ের কান্না না ভেবে তারা যদি পিসির কান্না কাঁদে, তাহলে হয়তো আরো অনেক বেশি লাভবান হবে। তাই আমরা ভাবছি এই সরকারের অবিলম্বে পতনের দরকার আছে, এবং সেক্ষেত্রে আমাদের বাংলায় নতুন সরকার প্রতিষ্ঠা করবার জন্য নতুন মুখ হিসেবে আমরা অধীর রঞ্জন চৌধুরীকেই চাইছি। এটা সাধারণ মানুষ বলছে, আমি যেরকম ভাবছি এরকম সাধারণ মানুষ বলছে। অনেক অনেক ধন্যবাদ। আরো কয়েকজন আছে, তাদের সঙ্গে একটু কথা বলে নেব। দাদা, আপনার নাম? রাজু ঘোষ। রাজু ঘোষ। তো সামনেই তো বিধানসভা নির্বাচন, তো এই বহরমপুর বিধানসভায় কি হবে বলে মনে হচ্ছে? বিধানসভায় আগে যিনি বিধায়ক ছিলেন উনি তো ডুমুরের ফুল, খুঁজে পাওয়া যায়নি কোনোদিন। এখন ভোট এক আধ জায়গায় দেখছি 2-4টে ছেলে পেলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তো ওরকম লোকের কোনো জায়গা নেই আমার মনে হয় বহরমপুরে। মানে ও বেকার মানুষ বিরাট ভুল করেছে, ওই ভুল শুধরানোর জন্য মানুষ, শুনছি দাদা ক্যান্ডিডেট হচ্ছে। দাদা যদি ক্যান্ডিডেট হয় এসব উড়ে চলে যাবে, কেউ থাকবে না, মানে মানুষ আর না কেউই থাকবে, মানুষ আর এই ভুল করবে না। একটা ভুল লোকসভায় করেছে মানুষ, আর ভুল বহরমপুরের মানুষই করেছে ভুলটা, সেই ভুলটা শুধরিয়ে নেবে, আবার উড়ে চলে যাবে, খড়কুটোর মতন উঠবে, কেউ থাকবে না। মানুষ রেডি হয়ে আছে, দাদা ক্যান্ডিডেট হবে অলরেডি শোনা যাচ্ছে বিভিন্ন জায়গায়, মানুষও শুনছে, অনেকে জিজ্ঞাসা করছে, ওক্ষেত্রে যদি হয়। আমার নাম অনুপ ব্যানার্জি। তো সামনে বহরমপুর বিধানসভা নির্বাচন নিয়ে কি ভাবনা চিন্তা, কি হবে এখানে এবার মনে হচ্ছে? দেখুন, অ্যাকচুয়ালি আমি সাধারণ নাগরিক হিসাবে চাই যে বহরমপুরে দাদা ক্যান্ডিডেট হোক, এটাই। তাহলে কংগ্রেসের জয় নিশ্চিত? অবশ্যই অবশ্যই। মানে এখানে তৃণমূল কোনো কিছুই করবে না। দাদা, আপনার নাম? আমার নাম কৌশিক দে। তো বুঝতেই পারছেন, সামনে বিধানসভা ভোট। এই বিধানসভা ভোটে কি বহরমপুরে পরিবর্তন হবে, না যেরকম চলছে সেই রকম চলবে? বহরমপুর বাসী হিসাবে বলি যে বহরমপুরে যে বিগত দিনের নিরিখে
যে বহরমপুরবাসীরা কিছুটা ভুল করে ফেলেছে বিগত লোকসভা ভোটে যে অধীর চৌধুরীকে হারিয়ে। আমার মনে হয় না এবার বিধানসভায় সেই জিনিসটা হবে। আর বিশেষ করে অধীর চৌধুরী ক্যান্ডিডেট হলে তো আমরাও চাইছি, অন্যান্য সাধারণ মানুষ আমরা বুঝতে পারছি যে তারা চাইছে আপনার মুখে অধীর চৌধুরী। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই মুহূর্তে যদি কোনো বিরোধী মুখ থাকে গোটা পশ্চিমবঙ্গের মধ্যে অবশ্যই অধীর চৌধুরী ব্যতীত কোনো বিকল্প আপনি বলুন যে তারা। এটা বাস্তব। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা প্রত্যেকটা আপনি রাজনৈতিক নেতাদের হিসাবে দেখুন যে প্রত্যেকের বিরুদ্ধে কোনো না কোনো ভাবে দুর্নীতির ছাপ লেগে আছে। কেবলমাত্র একমাত্র অধীর চৌধুরীর বিরুদ্ধে কোনো দুর্নীতির একটা কোনো কেউ প্রমাণ দিতে পারবে না যে দুর্নীতিটা করেছে। তা সেক্ষেত্রে যে একটা রাজনৈতিক নেতার যে গুণাগুণ থাকা দরকার প্রকৃত রাজনৈতিক দল হিসেবে, সেখানে অধীর চৌধুরীর বিকল্প কিন্তু এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গেই নেই। এবং শিক্ষিত সমাজ আশা করি এই অন্তত বহরমপুর বাসীকে আমরা জানি যে এখানে যথেষ্ট শিক্ষিত লোকজন এখানে বসবাস করে, সংস্কৃত লোক এখানে বসবাস করে। ফলে একবার মানুষ ভুল করতে পারে কিন্তু বারবার সেটা হবে না। তাই পুরোপুরি আশাবাদী বলতে কি আমরা একদম 100% ঠিক জানি যে অধীর চৌধুরী ক্যান্ডিডেট যদি এখানে হয়, এখানে কোনো বিকল্প কিছু হবে না, অধীর চৌধুরী বিপুল ভোটে জিতবে। অনেক অনেক ধন্যবাদ মাস্টারমশাই। আপনার কাছে আরেকটা আমার কোশ্চেন, দীর্ঘদিন বিশেষ করে গত 2016 বিধানসভার পর থেকে সিপিএম কংগ্রেস যে একটা জোট ছিল, সেই জোট গত লোকসভাতেও হয়েছিল, যদিও সফল হয়নি। তো এই বছর আর জোট হলো না, এতে কি সিপিএম এর বা কংগ্রেসের বা বিরোধী দল হিসাবে কোথাও কি কোনো ক্ষতি হবে বলে মনে করছেন? না না, ক্ষতি হওয়ার কোনো জায়গায় নেই। না, যদি জোটটা হতো তাহলে কি ভালো হতো না? অবশ্যই অবশ্যই জোট হলে ভালো হতো, কিন্তু এটা ওপরে থিঙ্কিং ট্যাঙ্ক, বামফ্রন্টের থিঙ্কিং ট্যাঙ্ক, কংগ্রেসের থিঙ্কিং ট্যাঙ্ক, তারা চিন্তা ভাবনা করেছে, মানুষের কথা ভেবে চিন্তা ভাবনা করেছে। কিন্তু সর্বোপরি যেটা ব্যাপার, জোট হয়নি এটা যেরকম দেখানো হচ্ছে, আমার সাধারণ মানুষ হিসেবে আমি মনে করছি যেটা সিউডো মেকি। মানুষের ভেতরে নেতৃত্বের মধ্যে জোট হয়নি, কিন্তু মানুষের ভেতরে আপনি লাল রঙের জামাটা পরে আছেন, আমি সবুজ রঙের জামাটা পরে আছি, আমরা ভাই ভাই হয়ে আছি। এই জায়গাটা মাথায় রাখতে হবে। নেতৃত্বরা জোট করেনি, কিন্তু মানুষ জোটবদ্ধ, সাধারণ মানুষ জোটবদ্ধ হয়ে আছে। এবং সর্বোপরি এখানে সরকারের বিপক্ষে যাতে ভোট হয়, তার জায়গায় অধীর চৌধুরী হচ্ছে বলিষ্ঠতম নেতৃত্ব, এবং অধীর চৌধুরীর ধারে ভারে কেউ নেই, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আমরা অধীর চৌধুরীকেই চাই, অধীর চৌধুরীকেই মুখ করে এই রাজ্যের হিত যেটা সেটাকে পুনরুদ্ধার করতে চাইছি। এবং অধীর চৌধুরীর বিকল্প শক্তি নেই, অধীর চৌধুরী আমাদের আগামী দিনের মুখ্যমন্ত্রী হবে, এই আশা আমরা সমাজের কাছে চাইছি। সমাজের সর্বস্তরের মানুষের কাছে আমি যেরকম ভাবছি, তাদেরকে ভাবিয়ে তুলতে চেষ্টা করব, যাতে আবার একত্রিত হয়ে সমাজের শ্রী ফিরানোর লক্ষ্যে অধীর চৌধুরী আগামী দিনে বহরমপুরের মুখ উজ্জ্বল করেছিল, আগামী দিনেও করবে, এবং বহরমপুর সুস্থ পরিবেশ ফিরে আসবে। ছাত্র ছাত্রী, মা বোনেরা, বেকার যুবক যুবতীরা তাদের নতুন আলো দেখবে, আলোয় উদ্ভাসিত হবে। তো মাস্টারমশাই, এবার আমার শেষ প্রশ্ন, যে এই বহরমপুর বিধানসভায় লড়াইটা কার সঙ্গে কার হবে? তৃণমূল কংগ্রেস, বিজেপি আর কংগ্রেসের এই তিন দলের মধ্যে কার সঙ্গে কার লড়াইটা? এখানে লড়াইটা কোনো ফ্যাক্টরি না। আমরা যেটা ভাবছি, সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন মত বিনিময় করে যেটা উঠে আসছে এই মুহূর্তে ভোট পাটকালীন অবস্থায়, তাহলে এখানে লড়াই বলে কোনো কিছুই হবে না। অধীর চৌধুরীর গড়ে অধীর চৌধুরী ছাড়া এখানে মানুষ ভোট দিতে, মানে কি বলবো, ভোট দিতে তারা চিন্তা ভাবনা করবে, আর কোনো দিকে ভাববেই না। অধীর চৌধুরীর সিম্বল পাবে মানেই অধীর চৌধুরীকে সামনে পেয়েছে, সবাই অধীর চৌধুরীকে ভোট দেবে। সমস্ত স্তরের যে সমস্ত আদার্স পার্টির ক্যান্ডিডেট থাকবে, আমার মনে হচ্ছে তাদের জামানত জব্দ হয়ে যাবে, মানে খড়কুটোর মতো উড়ে যাবে, তাদের জামানত জব্দ হয়ে যাবে, যা পরিবেশ তৈরি হয়ে আছে। অনেক অনেক ধন্যবাদ। দেখা যাক বিধানসভা নির্বাচনের পর এই সাধারণ মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হয় কিনা, সেটা সময় বলবে। ধন্যবাদ।